উপস্থিত ভাই জুয়েল ভাই, ধন্যবাদ। আপনার অ্যাসাইনমেন্ট শেখা উচিত, তো অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে না ভাই? অ্যাসাইনমেন্টের প্রবলেম এত সহজ দিয়েছে যে ছেলেমেয়েরা আগে থেকেই পারে অবশ্য। আলহামদুলিল্লাহ, ফারিয়া তানহা, ফয়সাল আহমেদ, ফাহিম, শতাব্দী ব্রহ্মা, আসলাম কবির, শ্রাবণী। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এই সময় এটা আবার কে ফোন দেয়? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন ক্লাসে ঢুকেছি, পরে ফোন দেবো। হ্যাঁ, ঘন্টা দেড়েক পরে, নামাজের পরে ফোন দিও। ওয়ালাইকুম সালাম ফরিদুজ্জামান, ইফাত জামিলা, স্নিগ্ধা। ওয়ালাইকুম সালাম। আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্টের বেসিক জিনিসগুলো বলবো, সাজিয়ে লিখবা তোমরা, ঠিক আছে? হুবাহু আমি না লিখে দিই, কারণ এটাকে সম্পূর্ণভাবে আমি বলবো আইনত দণ্ডনীয় অপরাধ। কারণ সরাসরি তোমাদেরকে এটা সলভ করে দেওয়া, তাহলে তোমাদের ভিতরে সুপ্ত প্রতিভাটা আসলে বিকাশ পাবে না। এই জন্য আমি তোমাদেরকে হিন্ট দেব, তোমরা নিজেরা এটার সলভ লিখবা। আমি এখানে যে অ্যাসাইনমেন্ট দিয়েছি, তোমরাই বলো। আমি যে আমার যে ম্যাট্রিক্সের ক্লাস আছে ইউটিউবে 10টা না 11টা, ওই ক্লাসটা করার পরে এখানকার কোনো প্রশ্ন অ্যান্সার যদি করতে না পারে, তার মতো হতভাগা বাংলাদেশে আর নাই, ঠিক আছে? তো যাই হোক, এগুলো আসলে আমাদের জানা কথা যে কি কি ধরনের প্রবলেম দিতে পারে। যাই হোক, যে প্রবলেম দিয়েছে আসলে সেই প্রবলেমটা নিয়ে আলোচনা করি আমরা। প্রথমত এখানে টোটাল 5টা প্রশ্ন দেওয়া আছে, ক, খ, গ, ঘ, ও নম্বর। আমার হাতে আছে, তোমাদের কাছে অ্যাসাইনমেন্ট নিশ্চয় আছে, আমি বোর্ডে দেখাবো না, জাস্ট এখান থেকে আমি তোমাদেরকে বলছি। উদ্দীপকটা দেওয়া আছে এরকমভাবে, 2021 সালে একটি কারখানার বিভিন্ন শাখায় কর্মরত শ্রমিকদের তালিকা দেওয়া আছে। 3টা শাখা আছে একটা কারখানাতে, উৎপাদন শাখা, একটা হচ্ছে বিপণন শাখা, আর একটা হচ্ছে বিতরণ শাখা। উৎপাদন শাখায় গ্রেড 1 অর্থাৎ শ্রেণী 1-এ 4 জন শ্রমিক আছে। গ্রেড 2 অর্থাৎ মানে যেমন বর্তমানে চাকরির যে গ্রেড দেওয়া হয়েছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, এরকমভাবে গ্রেড দেওয়া হয়েছে। সেই গ্রেড অনুযায়ী মনে করেন গ্রেড 1 যেখানে, সেখানে আছে 4 জন কর্মচারী, শ্রমিক সংখ্যা। গ্রেড 2 এ আছে 8 জন উৎপাদন শাখায়। ওকে, এভাবে দেওয়া আছে যে একটা কারখানায় মনে করো এখানে কি কি শাখা আছে, সেই কারখানাতে কি কি পোস্ট আছে। একটা হচ্ছে উৎপাদন শাখা, অর্থাৎ যেখানে উৎপাদন হয়। একটা আছে বিপণন শাখা, একটা আছে বিপণন শাখা, আর একটা আছে বিতরণ শাখা। ওকে, যেখান থেকে বিতরণ করা হয়, বিতরণ শাখা, ঠিক আছে? তারপরে এবারে এখানে 3টা শ্রেণী করা আছে এবং এখানে হেডিং দেওয়া আছে শ্রমিকের সংখ্যা। শ্রমিকের সংখ্যা তোমরা জানো আমি লিখতে খুব পছন্দ করি। শ্রমিকের সংখ্যা এরকম ভাবে দেওয়া আছে, শ্রেণী 1, শ্রেণী 1 মানে গ্রেড 1, শ্রেণী 1, শ্রেণী 2, আর হচ্ছে শ্রেণী 3। শেষ পর্যন্ত থাকবা ক্লাসে। হ্যাঁ, তো গ্রেড 1-এ উৎপাদন শাখায় গ্রেড 1-এ আছে 4 জন শ্রমিক
গ্রেড 1 র্যাঙ্কের আর কি। আর গ্রেড 2 এ আছে 8 জন শ্রমিক, আর গ্রেড 3 তে আছে তোমাদের 4 জন শ্রমিক। তাহলে উৎপাদন শাখায় টোটাল কতজন আছে মোস্তাক? উৎপাদন শাখায় আছে টোটাল 16 জন শ্রমিক, তার মধ্যে 4 জন গ্রেড 1 স্কেলে, গ্রেড 2 স্কেলে হচ্ছে তোমার 8 জন, আর গ্রেড 3 স্কেলে আছে 4 জন। বিভিন্ন স্কেলে বেতন বিভিন্ন রকম হয় না? মনে করো গ্রেড 1 এর বেতন হচ্ছে তোমার এক্স, গ্রেড 2 এর বেতন মনে করো প্রত্যেক জনের বেতন ওয়াই, গ্রেড 3 এর বেতন মনে করো গ্রেড 3 তে যারা আছে প্রত্যেকের বেতন মনে করো জেড। ব্যাপারটা এরকম। ওকে, বিপণন শাখায় গ্রেড 1 এ কোনো প্রকার শ্রমিক লাগে নাই, গ্রেড 2 এ আছে 4 জন, গ্রেড 3 তে আছে 4 জন। বিতরণ শাখায় গ্রেড 1 এ আছে 8 জন, এখানে আছে 0 জন গ্রেড 2 এ, আর গ্রেড 3 তে আছে 8 জন। এই হচ্ছে উদ্দীপক, রাইট? তাহলে একটা কারখানায় 3টা সেকশন আছে, 3টা সেকশনে 3টা করে গ্রেড আছে, রাইট? গ্রেড উৎপাদন শাখায় এভাবে, বিপণন শাখায় এভাবে, বিতরণ শাখায় এভাবে আছে। এবারে বলা আছে ছকের সংখ্যাগুলো একটি 3x3 ম্যাট্রিক্স এ নির্দেশ করে উৎপাদন, বিপণন এবং বিতরণ যে শাখাতেই কর্মরত থাকুক না কেন একই শ্রেণীভুক্ত শ্রমিকের মাসিক বেতন একই। এর অর্থ গ্রেড 1 এ এখন যে শাখাতেই সে চাকরি করুক না কেন, সে উৎপাদন শাখাতে চাকরি করুক, বিতরণ শাখাতে চাকরি করুক, আর বিপণন শাখাতে চাকরি করুক, গ্রেড 1 হলেই তার বেতন হবে মনে করো সাপোজ এক্স। মনে করো তুমি মোস্তাক, তুমি গ্রেড 1 এ চাকরি পাইছো, তোমার বেতন এক্স। সেটা তুমি উৎপাদন শাখাতেও হতে পারে, বিপণন শাখাতেও হতে পারে, বিতরণ শাখাতে হতে পারে, তোমার বেতন হচ্ছে এক্স, রাইট? আর গ্রেড 2 এর বেতন ওয়াই। আমি এভাবে বলবো যে গ্রেড 2 এর প্রত্যেকটা শ্রমিকের বেতন হচ্ছে ওয়াই, আর গ্রেড 3 এর প্রত্যেকটা শ্রমিকের বেতন হবে কত? জেড। এটা আমরা ধরে নিব। ওকে, তাহলে প্রশ্ন মতে বলা আছে যে এখানে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ আয়তাকারে সুসজ্জিত, এটা একটা 3x3 এ ম্যাট্রিক্স নির্দেশ করে। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, তাহলে প্রশ্ন মতে এ ম্যাট্রিক্স ইকুয়াল টু 4 8 4 0 4 4 8 0 8। এই হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা প্রশ্নে দেওয়া আছে। তোমার বলেছে যে ছকের সংখ্যাগুলো একটি 3x3 আকারের ম্যাট্রিক্স এ নির্দেশ করে। কি ক্লিয়ার? এটা করার পরে এবার তোমাকে বলেছে উৎপাদন, বিপণন, বিতরণ যে শাখাতেই কর্মরত থাকুক না কেন একই শ্রেণীভুক্ত, অর্থাৎ শ্রেণী 1 ভুক্ত যে চাকরিজীবীরা আছে তাদের বেতন স্কেল একই, রাইট? তাহলে আমরা এভাবে চিন্তা করব যে ধরি শ্রেণী 1 এর যে শ্রমিক আছে প্রত্যেক শ্রমিকের বেতন ইকুয়াল টু এক্স। ওকে, এখানে টাকাতে আছে কিনা দেখি। হ্যাঁ, টাকাতে আছে। তাহলে এখানে আগে লিখে নিবা, ধরি শ্রেণী 1 এর প্রত্যেক শ্রমিকের বেতন, প্রত্যেক শ্রমিকের মাসিক বেতন ইকুয়াল টু এক্স টাকা, এভাবে কিন্তু ধরে নিতে হয়। ঠিক আছে, এক্স টাকা। মানে আমি এটা লিখে নিচ্ছি এই কারণে যে আমি উদ্দীপক পড়েছি, যে অঙ্ক করতে গিয়ে এই অংশটা লাগবে সেখানে তোমরা লিখবা, তাহলেই হবে। তারপরে এবার লিখবো আমরা শ্রেণী 2 এ। তাহলে শ্রেণী 2 এর প্রত্যেক শ্রমিকের মাসিক বেতন ইকুয়াল টু ওয়াই টাকা। হ্যাঁ, ওয়াই টাকা। ঠিক আছে। আবার শ্রেণী 3 এর প্রত্যেক শ্রমিকের মাসিক বেতন ইকুয়াল টু জেড টাকা, রাইট? এখন দেখো মোস্তাক,
শ্রেণী 1-এ উৎপাদন শাখায় কিন্তু কয়জন শ্রমিক আছে? 4 জন। তাহলে একজনের বেতন x টাকা, তাহলে 4 জনের বেতন কত হবে? তাহলে দেখো, আবার শ্রেণী 2-এর উৎপাদন শাখায় 8 জন শ্রমিক আছে, তাদের আবার বেতন আছে y প্রত্যেকের, তাহলে 8 জনের বেতন হবে 8y। তাহলে গুণটা এরকম ভাবে হওয়া উচিত যে এইটা দিয়ে এরকম ভাবে গুণ হওয়া উচিত, রাইট? তাহলে অতএব তাহলে আমরা যদি বলি শ্রমিকের যে মাসিক বেতন, এইটা নির্দেশক একটা ম্যাট্রিক্স আমরা লিখি, রাইট? আমরা ধরে নিলাম সেই ম্যাট্রিক্সটা হচ্ছে ক্যাপিটাল এক্স, ঠিক আছে? তাহলে ধরি প্রত্যেক শ্রমিকের মাসিক বেতন নির্দেশক, ধরি প্রত্যেক শ্রমিকের মাসিক বেতন নির্দেশক ম্যাট্রিক্স, বেতন নির্দেশক ম্যাট্রিক্স ক্যাপিটাল এক্স দিলাম, ওকে? তাহলে দিস ইকুয়াল টু এক্স ওয়াই জেড। এটা কেন কলাম ম্যাট্রিক্স হলো? কারণ শ্রেণী 1-এর একজনের বেতন হচ্ছে এক্স মাসিক বেতন, তাহলে এই 4 দ্বারা এক্স কে গুণ হতে হবে, 8 দ্বারা কাকে গুণ করতে হবে? ওয়াই কে গুণ করতে হবে, কারণ এটা শ্রেণী 2-এর শ্রমিক সংখ্যা, রাইট? আবার শ্রেণী 3 শ্রমিক সংখ্যা মানে 4 দ্বারা জেড কে গুণ করতে হবে। তাহলে আমরা জানি ম্যাট্রিক্সের গুণ করতে হয় সারি দিয়ে কলামকে, কি ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে প্রত্যেক শ্রমিকের মাসিক বেতন নির্দেশক ম্যাট্রিক্স, কি ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড। তাহলে এটা আমরা লিখে নিলাম। এবার আসো, এমনি জাস্ট এটা কখন লিখবা? এটা এখানে যে 5টা প্রশ্ন আছে, এই 5টা প্রশ্ন অ্যান্সার করতে গিয়ে যে প্রশ্নে তোমার প্রয়োজন হবে সেখানে লিখবা কিন্তু এই কথাগুলো, কি ক্লিয়ার? এটুকু ক্লিয়ার কিনা বাবা বলো? শোনো, আমি তোমাদেরকে এমন সলভ দিতে চাই যে সলভটা হবে বাংলাদেশের সেরা সলভ, যেটা হবে সর্বোচ্চ গ্রহণযোগ্য সলভ, যেটা দেখলে স্যারেরা বুঝবে যে আসলে তোমাদের মাথায় জুস আছে, ঠিক আছে? মানে তোমাদের ফিলিংস আছে অঙ্কটার জন্য, কি ক্লিয়ার? এটুকু বলো ক্লিয়ার কিনা? তারপরে আসতেছি, এটুকু ক্লিয়ার কিনা বাবা বলো তো? ক্লিয়ার ভাইয়া, কোনো সমস্যা নাই, ক্লিয়ার, ভেরি গুড। এবার আসো, ক নম্বর প্রশ্নে বলছে এ ম্যাট্রিক্সটি প্রতিসম কিনা যাচাই করো। এখন এখানে মার্কের নির্দেশনা দেওয়া আছে, যদি কেউ এ ট্রান্সপোজ নির্ণয় করে তাহলে 1 নম্বর দিবে, যদি কেউ যাচাই করে তাহলে তাকে 2 নম্বর দিবে, রাইট? এরকম ভাবে মার্কিং করা আছে। তবে আমি তোমাকে বলি, তুমি এমন অ্যান্সার লিখবা যেখানে স্যারের কোনো প্রকার প্রশ্ন থাকবে না, স্যার তোমার অ্যান্সার দেখে যেন ওইটাকে মডেল হিসেবে ওই অ্যান্সারটাই পরবর্তীতে স্যারের শিক্ষার্থীদেরকে শেখানোর ক্ষেত্রে কাজে লাগে। কারণ এখানে এই ম্যাট্রিক্সটি প্রতিসম ম্যাট্রিক্স, এখানে দেখো প্রতিসম ম্যাট্রিক্স কথাটা এসছে, সুতরাং তুমি প্রতিসম ম্যাট্রিক্সটা আগে সংজ্ঞা দিয়ে নিবা যে হোয়াট ইজ প্রতিসম ম্যাট্রিক্স, রাইট? তাহলে প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে এটা আগে তোমাকে বলে নিতে হবে, কি ক্লিয়ার? তারপরে প্রতিসম ম্যাট্রিক্স করতে গিয়ে তোমাকে ট্রান্সপোজ করতে হবে। তাহলে আমরা ক নম্বর অ্যান্সারটা এভাবে লিখবো, দেখো আমি ক নম্বরের অ্যান্সারটা এভাবে চিন্তা করতেছি যে প্রশ্ন মতে এ ম্যাট্রিক্স ইকুয়াল টু 4 8 4 0 4 4 8 0 8, রাইট? এবারে তোমাকে কি করতে হবে? তোমাকে সর্বপ্রথম এই প্রতিসম ম্যাট্রিক্স বের করতে গেলে এ ট্রান্সপোজ নামক একটা নোটেশন এখানে আছে, এ তারপরে টু দি পাওয়ার টি, এটার পরিচয় তোমাকে দিতে হবে। তাহলে সর্বপ্রথম তুমি আগে লিখবা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সংজ্ঞা। তোমার অ্যান্সারের মতো অ্যান্সার কারো হবে না, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটার আগে ছোট্ট করে একটা সংজ্ঞা দিয়ে দেবা, রাইট? এভাবে লিখবা কোন একটি ম্যাট্রিক্সের সংক্ষেপে লিখবা, তাহলে হবে কোন একটি ম্যাট্রিক্সের
ম্যাট্রিক্সের সারিগুলোকে কলাম, সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারিতে পরিণত করলে, সারিতে পরিণত করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায়, যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে প্রদত্ত ম্যাট্রিক্সের, তাকে প্রদত্ত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। ট্রান্সপোজ বানানটা একটু দেখে নিও, ম্যাট্রিক্স বলে। তারপর লিখবা এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে, এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে, ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এ টু দি পাওয়ার ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়, দ্বারা প্রকাশ করা হয়। কি ক্লিয়ার? ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সংজ্ঞাটা দিয়ে নিবা, রাইট? এবারে আসো প্রতিসম ম্যাট্রিক্স। এরপর লিখবা প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স এভাবে লিখবা। এ একটি বর্গ ম্যাট্রিক্স হলে, এ একটি বর্গ ম্যাট্রিক্স হলে যদি এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ হয়, এ ট্রান্সপোজ হয়, তবে এ ম্যাট্রিক্সকে বলে প্রতিসম ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স কে বলে প্রতিসম ম্যাট্রিক্স। আমি তো পুরাটাই সলভ করে দিচ্ছি গো। প্রতিসম ম্যাট্রিক্স, ওকে? তাহলে দেখো আমার এই প্রশ্নটা অ্যান্সার করতে গিয়ে এটি নামক একটা নোটেশন ছিল। এটি কি নির্দেশ করে সেটার ব্যাখ্যা দিয়েছি আমি। আবার প্রতিসম ম্যাট্রিক্স প্রমাণ করতে গেলে কি করতে হবে সেটার ব্যাখ্যা দিয়েছি, যে এ মানে প্রতিসম ম্যাট্রিক্স কি জিনিস, যে এ হতে হবে একটা বর্গ ম্যাট্রিক্স, সেই বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি সেই বর্গ ম্যাট্রিক্সের সমান হয় তখন সেটাকে বলা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। কি ক্লিয়ার? এইটুকু দেওয়ার পরে এবার লিখবা যে আমার তো এ তো দেওয়াই আছে, তাহলে এখন প্রথমে এ না লিখলেও হতো, এখানে লিখলে হতো। এখন দেওয়া আছে ক্যাপিটাল এ ইকুয়াল টু, এটা কিন্তু পৃথকভাবে বের করতে হবে কিন্তু, হ্যাঁ। ক্যাপিটাল এ ইকুয়াল টু 4 8 4 0 4 4 8 0 8। অতএব এ ট্রান্সপোজ ইকুয়াল টু, ঠিক আছে? লেখার পরে এটা আগে লিখে নেবা, 4 8 4 0 4 4 8 0 8 দিয়ে এখানে আবার ক্যাপিটাল টি দিবা। দেওয়ার পরে এবারে এক নম্বর সারিকে এক নম্বর কলাম বানিয়ে দাও, সারিগুলোকে কলাম বানাতে চাইছো। তার মানে কি 4 8 4 0 4 4 8 0 8। বলো তো মাস্টার, এটা এ, এটা এ টি, তাহলে এ ম্যাট্রিক্সটা আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি একই? না। এবার লিখবা হেজে তো এ নট ইকুয়াল টু এ ট্রান্সপোজ, সুতরাং
সুতরাং এ ম্যাট্রিক্সটি প্রতিসম নয়। এ ম্যাট্রিক্সটি প্রতিসম নয়, প্রতিসম নয়। কে ক্লিয়ার? কে আর কিছু দরকার আছে? এই অ্যান্সার দিলে আমার বিশ্বাস কারো একটু লাল কালি এই অ্যান্সারে দেওয়ার সুযোগ নাই। কে ক্লিয়ার? কে ক্লিয়ার ভাইজান? বলে এটুকু ক্লিয়ার কিনা? না কিপটামো করবা না, অ্যাসাইনমেন্ট লিখতে কোনো প্রকার কিপটামো করবা না। বলো এর থেকে ভালো অ্যান্সার কি আর হতে পারে? ওকে, তার মানে আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার 100% ক্লিয়ার। ঠিক আছে? হ্যাঁ মেহেদি হাসান, এত বড় করে লিখবা, তোমার অ্যান্সার হবে বাংলাদেশের সেরা অ্যান্সার। ওকে, এবার আসো খ নম্বরে বলছে a স্কয়ার মাইনাস 7a প্লাস 6i3 ইকুয়াল টু 2x হলে ক্যাপিটাল এক্স নির্ণয় করো। মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখো, তোমাকে a স্কয়ার নির্ণয় করতে বলছে, স্কেলার গুণন, যোগ এবং বিয়োগ নির্ণয় এটা করতে বলছে, তারপরে লাস্টে গিয়ে ক্যাপিটাল এক্স নির্ণয় করতে বলছে। প্রত্যেকটা স্টেপের জন্য মার্কিং আছে, তোমরা দেখেছো রাইট? মানে এই ইনস্ট্রাকশনটা দেওয়া আছে স্যারদের জন্য যে কিভাবে তোমাদেরকে মার্কিংটা করবে। এবার খ নম্বর প্রশ্নটার কথা বলছি। তাহলে সর্বপ্রথম এই স্কয়ার নির্ণয়। ওকে, তাহলে এ দেওয়া আছে, এটা কিন্তু আমি তোমাদেরকে করাবো না, কিভাবে তোমরা সলভ লিখবা সেটা আমি তোমাদেরকে বলছি। তাহলে এ ইকুয়াল টু, তোমরা লিখবা যে প্রশ্ন মতে এ ইকুয়াল টু 484,044, তারপরে 808, দিস ইজ এ। ওকে, এরপরে তোমরা কি করবা, এ স্কয়ার ইকুয়াল টু এ ইন্টু এ লিখবা, ডিটেল লিখতে হবে আর কি। দিস ইকুয়াল টু 484,044,808 ইন্টু আবার এ 484,044,808। এবার আসো, এই গুণনটা যে একবারে লিখে করবা তা না, যেটা করবা তোমরা সেটা আমি একটা শুধু লিখে দিই। তোমরা তো ম্যাট্রিক্সের গুণন জানো যে প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে আগে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোকে গুণ করতে হয়। তাহলে এই এক নম্বর সারি দিয়ে আগে এই কলামগুলোকে গুণ করে নাও। তাহলে এক নম্বর সারিকে যদি এই কলামের উপরে ফেলে দাও, 4 পড়বে 4 এর উপরে, অর্থাৎ 4 4 16, 8 0 কে 0, 4 8 32, এইভাবে আগে লিখে নিবা। একবারে 48 লিখবা না, তোমরা যে একবারে গুণ করে 48 লিখবা সেটা করবা না। 4 ইন্টু 4 মানে 16, 8 ইন্টু 0 মানে 0, 4 ইন্টু 8 মানে 32। তাহলে এক নম্বর সারি এক নম্বর কলাম গেল। এবার এক নম্বর সারি 2 নম্বর কলাম, এক নম্বর সারি 2 নম্বর কলাম, অর্থাৎ এখানে বসবে। তাহলে 4 পড়বে 8 এর উপর 4 8 32 প্লাস 4 8 8 পড়বে 4 এর উপরে, 4 8 32 প্লাস এই 4 পড়বে 0 এর উপরে, 4 0 কে 0। কি ক্লিয়ার? এবারে এক নম্বর সারি 3 নম্বর কলাম, তার মানে এখানে 4 পড়বে 4 এর উপরে 16 প্লাস 8 পড়বে 4 এর উপরে, 4 8 32 প্লাস এই 4 পড়বে 8 এর উপরে, 4 8 32। আমি একটা দেখালাম, বাকিগুলো তোমরা লিখতে পারবা কিনা বলো। এইভাবে লিখবা আর কি, লেখার নিয়মটা হচ্ছে আমি জাস্ট দেখিয়ে দিলাম। তাহলে এক নম্বর সারি দিয়ে 3টা কলামের গুণ কমপ্লিট। এবারে দ্বিতীয় সারি দিয়ে গুণ করো, তৃতীয় সারি দিয়ে গুণ করো, মানে এইভাবে লিখতে হবে, একবারে লিখবা না। কি ক্লিয়ার? তাহলে এখানে এই স্কয়ার নির্ণয় হয়ে গেল, রাইট? এবার আসো যে না আমি করেই দিই, এটা দ্বারা দ্বিতীয় সারি দ্বারা যদি গুণ করে মোস্তাক 0 দ্বারা গুণ হবে 4 কে, তাহলে 0 প্লাস 4 পড়বে 0 এর উপরে,
0 প্লাস 4 পড়বে 8 এর উপরে 32, 0 পড়বে 8 এর উপরে 0, 4 পড়বে 4 এর উপরে 16, 4 পড়বে 0 এর উপরে 0, 0 পড়বে 4 এর উপরে 0, 4 পড়বে 4 এর উপরে 16, 4 পড়বে 8 এর উপরে 32। এবারে 3 নম্বর সারিতে এটা দ্বারা এটা গুণ, 8 পড়বে 4 এর উপরে 32, 0 পড়বে 0 এর উপরে 0, 8 পড়বে 8 এর উপরে 64। কি ক্লিয়ার? এবার এটা পড়বে এর উপরে, 8 পড়বে 8 এর উপরে 64, তারপরে তো 0, এই 8 পড়বে 0 এর উপরে 0। এবার আবার এটা দ্বারা এখানে গুণ করতে হবে, 4 পড়বে 8 এর উপরে, 8 পড়বে 4 এর উপরে 32, প্লাস 0 পড়বে 4 এর উপরে 0, প্লাস 64। কি ক্লিয়ার? এই হচ্ছে আমাদের এই স্কয়ার। ওকে, বলবা যেগুলো তো পারি ভাই, খালি সময় লস করতেছেন। দিস ইকুয়াল টু কত আসলো মোস্তাক? 16 আর 32 48, 32 32 64, 32 32 64, 64 আর 16 80 টাকার খাসি। এখানে হচ্ছে 32, এখানে 16, ওখানে 48, এখানে হচ্ছে 96, এখানে হচ্ছে 64, এখানে আবার 96। দেখো তো আমার ভুল আছে কিনা বাবা, ঠিক আছে কিনা এটুকু বলো, শুধু তোমরা ঠিক আছে কিনা এটুকু বলো। ওকে, এটুকু ঠিক আছে কিনা? কি ক্লিয়ার? বলো এটুকু ঠিক আছে কিনা? ম্যাথ বাংলা খাতায় করলে কিছু দেখার আগেই একটা বিশাল রসগোল্লা বসায় দিবে। কি ক্লিয়ার? ওকে, তাহলে এটুকু ঠিক আছে। এরপরে আসো, তোমার দেখো এখানে কিন্তু স্কেলার গুণন যোগ বিয়োগ এগুলো তোমাকে নির্ণয় করলে তবে তোমাকে 2 দিবে। 7a নির্ণয় করতে হবে, 6i3 নির্ণয় করতে হবে। তাহলে অতএব 7a, আমার এই স্কয়ার বাড়ালো, এটা এই স্কয়ার বাড়ালো। এখন 7a ইকুয়াল টু 7 ইন্টু a, এ মানে হচ্ছে 484, তারপরে 044808। ওকে, আমরা জানি ম্যাট্রিক্সের স্কেলার গুণন, ম্যাট্রিক্সের স্কেলার গুণন মানে হচ্ছে ওই স্কেলার মানটা ম্যাট্রিক্সটার প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হয়, প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে। অর্থাৎ এই 7 প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে। 4 7 28, 27 56, 4 7 28, 0 4 7 28, এখানেও 28, এবারে 4 27 56, 0 56। তাহলে 7a বাড়িয়ে গেল, কি বাড়িয়ে গেল কিনা? 7a হলো। এবার আমার আরেকটা কি আছে ইকুয়েশনে? 6i3। তাহলে 6i3 এইটা মানে 6 ইন্টু 3/3 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। i3 মানে তোমরা জানো 3/3 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। 1 0 0 0 1 0 0 0 1। তো দিস ইকুয়াল টু 6 0 0 0 6 0 0 0 6। ওকে, এই হচ্ছে তোমার এই স্কয়ার বারে, মানে আমার বের করে ফেলেছি, 7a বের করে ফেলেছি, 6i3 বের করেছি। এখন আমাদের ইকুয়েশন, তাহলে প্রদত্ত ইকুয়েশন এবার প্রশ্ন মতে কি দেওয়া আছে? a স্কয়ার মাইনাস 7a প্লাস 6i3 এটা ইকুয়াল টু 2 কই গেল 2x এটা দেওয়া আছে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার a স্কয়ারের মান বসিয়ে দিই। তাহলে a স্কয়ারের মান কত আছে মোস্তাক? আমরা বের করে রেখেছি।
এই স্কোয়ারের মান কত? 48, 64, 80। কত কত? 48, 64, 80। তারপরে লাইন 32, 16, 48। 32, 16, 48। কত? 96, 64, 96। 96, 64, 96 মাইনাস 7a। 7a এর মান আমাদের বের করা আছে। 7a এর মান কত? 7a এর মান বলো। 28, 56, 28। 0, 28, 28। 56, 0, 56। তারপরে আছে প্লাস 6i। 6i মানে 600,006,006। এইবার আসো দিস ইকুয়াল টু 2x। এই যোগ বিয়োগগুলো একবারে করলে কিন্তু হবে না। এটা যেভাবে করতে হবে পরীক্ষার খাতায় অ্যাসাইনমেন্ট করার সময় সেটা একটু দেখো যে বাহ, যে যে অবস্থানের ভুক্তি সেই অবস্থানের যোগ বিয়োগগুলো করতে হবে। 48 থেকে 28 বিয়োগ করে 6 যোগ, তাহলে এখানে লিখতে হবে 48 মাইনাস 28 প্লাস 6। 64 মাইনাস 56 প্লাস 0। তারপরে 80 মাইনাস 88 প্লাস 0। এই হচ্ছে আমাদের যোগ বিয়োগের কাহিনী। এবার 32 মাইনাস 0 প্লাস 0। 16 মাইনাস 28 প্লাস 6। ঠিক আছে। তারপরে 48 মাইনাস 28 প্লাস 0। এইভাবে লিখতে হবে, কিন্তু না লিখে একবারে অ্যান্সার লিখলে কিন্তু মার্ক দেব না আমি। এখানে 96 মাইনাস 56 প্লাস 0। এবার 64 মাইনাস 0 প্লাস 0। তারপরে 96 মাইনাস 56 প্লাস 6। দিস ইকুয়াল টু 2x। কি ক্লিয়ার? এবারে তুমি যোগ বিয়োগ করো। তাহলে বা বলবা যে খাতা শেষ, এবারে A4 সাইজের কাগজের দাম বেড়ে গেল, রাইট? এবারে যোগ বিয়োগ তো তোমরা পারোই। তাহলে এখানে 48 থেকে 28 বাদ দিলে 20 আর 6 26। 64 থেকে 56 বাদ দিলে 8। 80 থেকে 88 বাদ দিলে 52 নাকি মাস্তাক? 52। 32 থেকে মাইনাস 0 প্লাস 0 কাটা যায় 32। 16 থেকে 28 বাদ দিলে কত হয়? মাইনাস 12। মাইনাস 12 প্লাস 6 মানে মাইনাস 6। ঠিক আছে না? 48 থেকে 28 বাদ দিলে 20। 96 থেকে 56 বাদ দিলে 40 নাকি? 40 না? যোগ বিয়োগ ঠিক করে দেখো। 64 আর এখানে হচ্ছে 40 আর 6 46। দিস ইকুয়াল টু 2x। কি ক্লিয়ার? কোন জায়গায় ভুল ত্রুটি থাকলে বলিও বাবা, কারণ এখানে যোগ বিয়োগ আমি ভুল করতেই পারি, কিন্তু অঙ্ক কিন্তু সঠিক আছে। এইবার একটা কাজ করবে, এখান থেকে 2 কমন নেব। 2 আমরা যেমন কি করি, স্কেলার গুণনের সময় কোন একটা স্কেলার দ্বারা কোন ম্যাট্রিক্সকে গুণ করার অর্থ হচ্ছে ওই স্কেলার দ্বারা প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হওয়া। কমন নেওয়া মানে প্রত্যেকটা ভুক্তি থেকে ওই সংখ্যাটা কমন যাবে। তাহলে আমি যদি এখন 2 কমন নেই, 13 4 26 16 মাইনাস 3 10 20 32 আর 23। দিস ইকুয়াল টু 2x। ওকে, আমার দরকার x। এই 2 আর এই 2 ফু দিলে উড়ে যাবে না? তাহলে অতএব x ইকুয়াল টু, তাহলে x ম্যাট্রিক্স ইকুয়াল টু 13 4 26 16 মাইনাস 3 10 20 32 23। অ্যান্সার কমপ্লিট। যাও, আর কত ডিটেল করাবো বলো? খ নম্বরের অ্যান্সার কমপ্লিট। খ
নম্বরের অ্যান্সার কমপ্লিট। আর গ নম্বরটা আমি করাবো না। কি বলছো তোমরা, বলো গ নম্বরটা কি করানোর দরকার আছে? আমার খুলনায় এক দিস্তা কেনা, ঢাকায় এক দিস্তা কেনা, 500 পেজ কিনেছি, সবগুলো শেষ হবে তো? হ্যাঁ হবে। কি ক্লিয়ার? তোমার অ্যান্সার হবে সর্বোচ্চ। আচ্ছা, আমার কোন জায়গায় কি হিসাব নিকাশে ভুল আছে ভাইজান? দেখো তো, কোন জায়গায় কি ভুল আছে যোগ বিয়োগ করতে? কতক্ষণ থেকে যোগ বিয়োগ আর গুণ শিখতেছি। হ্যাঁ তাই তো, এইসএম রিফাত সব লিখে দিয়েছি ভাইজান, কোনো কিছু বাদ নাই। আপনি ফু দিলে উড়বে, আমরা ফু দিলে ওড়ে না। এম খান, দেখো তো বাবা কোন জায়গায় কি সমস্যা আছে, মানে কোন হিসাবের কি ভুল আছে? তোমরা একটু বলো, তাহলে আমি অন্যটাতে চলে যাব। সব ঠিক আছে কিনা? ওকে, এবার গ নম্বরটা আমি করাবো না। এ দেওয়া আছে, বি তো এখানে দেওয়া আছে। এ বি করবা, বিএ করবা, যদি বয়স হয়ে থাকে তাহলে এ বি করবা, বিএ করবা। তোমাকে এখানে বলেছে এ বি অথবা বি এর যে কোনো একটা করলে তোমাকে 1 মার্ক দিবে। এ বি এবং বি এ দুটাই যদি তুমি করো তাহলে 2 মার্ক দেবে। আবার যদি তুমি এ বি ইকাল টু বি এ ইকাল টু 80 I3 প্রমাণ করো তাহলে তোমাকে 3 মার্ক দেবে। ঠিক আছে? সুতরাং এ বি নির্ণয় করতে হবে, বি এ করতে হবে, তারপর আবার 80 I3 নির্ণয় করতে হবে। কি ক্লিয়ার? খাতা তো আপনি দেখবেন না, এত কষ্ট কেন করব? ওকে, এবার আসো আমরা ঘ নম্বর করব। ঘ নম্বরটা কিভাবে করা দরকার সেটা একটু দেখো। ঘ নম্বর বলা আছে এমন একটি ম্যাট্রিক্স সি নির্ণয় করো যেন এসি ইকুয়াল টু সিএ ইকুয়াল টু I3 হয়। এসি ইকুয়াল টু সিএ ইকুয়াল টু I3 হয়। বিভিন্ন জন বিভিন্ন ভাবে এটার সলভ দিয়েছে। এটার প্রমাণ করতে গিয়ে তোমাকে যে জিনিসগুলো লিখতে বলতে হয়েছে, ডিটারমিনেন্ট ভ্যালু অফ এ নির্ণয় করতে পারলে তুমি 1 পাবা। ডিটারমিনেন্ট অফ এ এবং সহগুণক যদি ভিন্ন ভিন্ন ভাবে বের করো তাহলে 2 পাবা। তারপরে এ ইনভার্স নির্ণয় করো তাহলে তুমি 3 পাবা। আবার এ ইনভার্স নির্ণয় যদি হঠাৎ করে সরাসরি ক্যালকুলেটরে করো তাহলে কিন্তু তোমাকে 3 দিবে না। এ ইনভার্স নির্ণয় করতে গিয়ে যা যা লাগবে সেগুলো নির্ণয় পূর্বক যদি তুমি এ ইনভার্স নির্ণয় করো তাহলে তুমি 3 পাবা। ফাইনালি যখন সি নির্ণয় করবা তখন তুমি 4 পাবা। কি ক্লিয়ার? আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আসো আমরা কিভাবে এটা করব। ঘ নম্বরে দেওয়া আছে এ ইকুয়াল টু 484,044,808। দেখো আজ সহজ অঙ্ক দিয়েছে বলে অ্যাসাইনমেন্টের অঙ্ক সলভ করাচ্ছি, ওই জন্য উপস্থিতি কম। যাদের 4 সাবজেক্ট তারা আবার অনেকে বলে নাই, আরে ভাই এটা করাচ্ছি মানে এই অঙ্কটা কি অ্যাডমিশন আসতে পারে না? তখন তো এইভাবে করবো না, তখন শর্টে করবো আর কি। তেমন ঘটনা হলো সহজ অঙ্ক দিয়েছে, অনেকে পারবে এই জন্য মনে করে ক্লাসেও নাই, কিন্তু লেখার প্রসেসটা তো তোমাকে বুঝতে হবে। তাহলে এটা এ দেওয়া আছে, আরেকটা ইকুয়েশন দেওয়া আছে যে এবং AC ইকুয়াল টু CA ইকুয়াল টু I3, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম কথা হচ্ছে তোমাকে বাঁচতে হলে যেটা জানতে হবে, এখানে ডিটারমিনেন্ট অফ এ ভ্যালু নির্ণয় করতে বলেছে। তাহলে এটা লিখতে হবে যে অতএব ডিটারমিনেন্ট অফ এ, তারপরে আমি এ ইনভার্সে আসতেছি, পরে আসতেছি। ওকে, তার ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু এভাবে লিখবা, এর নির্ণায়ক মান ইকুয়াল টু, নির্ণায়ক মান মানে হচ্ছে ম্যাট্রিক্স চিহ্নটা উঠে যাবে, 484,044,808। তো বুদ্ধিমানেরা যেটা করে, যে সারি বা যে কলামে সর্বোচ্চ সংখ্যক শূন্য থাকে সেই সারি বা সেই কলামের সাপেক্ষে বিস্তার করে। তো আমি দেখতে পাচ্ছি যে এই সারি বা এই কলামে এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, হয় 1 নম্বর কলামের সাপেক্ষে বিস্তার করব, নয়তো বা 3 নম্বর সারির সাথে সাপেক্ষে বিস্তার করব। তো তোমাদের ইচ্ছা ভাই, খুশি ইকুয়াল টু যা ইচ্ছা তাই। তো আমি এই 3 নম্বর সারির সাপেক্ষে বিস্তার করতেছি। তাহলে এটার সাপেক্ষে যখন বিস্তার করব
তোমরা জানো 8 নিলে 8 এর সারি বাদ 8 এর কলাম বাদ। ঠিক আছে মাস্টার, সারি বাদ কলাম বাদ। 4 8 32 মাইনাস 4 4 16। এইবার জিরোর জন্য বিস্তার করলে এটা জিরোই হয়, তাও বিস্তার লিখবা মাইনাস হয়। তোমরা জানো এটার জন্য প্লাস চিহ্ন হয়, এটার জন্য মাইনাস চিহ্ন হয়। মাইনাস নিয়ে জিরোর সারি বাদ, জিরোর কলাম বাদ, থাকে 4 4 16 মাইনাস 0 ইন্টু 4 মানে 0 প্লাস। এবার 8 এর সাপেক্ষে বিস্তার, 8 এর সাপেক্ষে বিস্তার করলে 8 এর সারি বাদ, 8 এর কলাম বাদ, 4 4 16 মনটা এবার খোলো মাইনাস 0। কি ক্লিয়ার? সো দিস ইকুয়াল টু, এটা তো 0 মাস্টার, রাইট? তাহলে এখানে আছে 16, তাহলে 8 ইন্টু 16, ওখানে 8 ইন্টু 16, ঠিক কিনা? তাহলে 8 ইন্টু 16 মানে কত হচ্ছে 128 প্লাস ওখানে 8 ইন্টু 16 মানে 128। দিস ইকুয়াল টু নোট হতাশ, দিস ইকুয়াল 256, রাইট? তাহলে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান, এটা কিন্তু একটা মান আসলেও শূন্য না, দিস নট ইকুয়াল 0। 256 কি শূন্য? 256 শূন্য না। তাহলে অতএব এভাবে লিখবা, অতএব এ একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এ একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স অর্থাৎ এ ইনভার্স নির্ণয়যোগ্য, এ ইনভার্স নির্ণয়যোগ্য। এটা আগে লিখে নেবা। কি ক্লিয়ার? আমরা জানি যদি কোন বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান শূন্য না হয় তাকে বলা হয় অব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর অব্যতিক্রমী ম্যাট্রিক্সের এ ইনভার্স নির্ণয় সম্ভব। তাহলে আমরা স্যারকে এইটুকু কনফার্মেশন দিলাম যে এ ইনভার্স নির্ণয়যোগ্য। ভেরি গুড। এবার আসো কি বলছে, এবার ডিটারমিনেন্ট অফ এ হয়ে গেলে বা সহগুণক নির্ণয় করতে হবে। তাহলে সহগুণক নির্ণয় করতে গেলে এভাবে আমরা লিখব যে উপরে তো এ ম্যাট্রিক্সটা আছে, অনেকগুলো সহগুণক বের করতে হবে, এখানে বের করি আমরা। হ্যাঁ, তোমরা এইভাবে লিখবা 4 এর সহগুণক। এই কথাটা কখনো লিখবা না পরীক্ষার খাতায় বা তোমরা অ্যাসাইনমেন্টের পেজে কখনো লিখবা না যে 4 এর সহগুণক। এটা না লিখে লিখতে হবে এইভাবে। এই উপাদানটার নাম হচ্ছে A11, A11 এর সহগুণক, অর্থাৎ 9টারই সহগুণক বের করতে হবে, 9টা ভুক্তিরই। A11 এর সহগুণক ক্যাপিটাল A11 দিয়ে প্রকাশ করা হয়। ক্যাপিটাল A11 মানে হচ্ছে 1 নম্বর সারি 1 নম্বর কলামের বিদ্যমান ভুক্তির সহগুণক। ওকে, সহগুণক ক্যাপিটাল A11 ইকুয়াল টু, এখানে আগে একটা প্লাস চিহ্ন দিবা, দেওয়ার পরে যেটা করবা সেটা হচ্ছে 1 নম্বর সারি বাদ 1 নম্বর কলাম বাদ। সেদিন তো এগুলো করাইছি ভাইজান, ঠিক আছে? সুতরাং 1 নম্বর সারি বাদ 1 নম্বর কলাম বাদ, 4 8 32 মাইনাস 0 ইকুয়াল টু 32। এরকম ভাবে A12 এর সহগুণক, A13 এর সহগুণক, ঠিক আছে? এগুলো লিখে নিবা, ক্যাপিটাল A12 ক্যাপিটাল A13, ঠিক আছে? এইভাবে তোমরা লিখতে থাকবা, এইভাবে। এগুলো লিখলাম না, ক্যাপিটাল A21 ক্যাপিটাল A22 ক্যাপিটাল A23, ঠিক আছে? এগুলো তোমরা বের করে নেবা। তারপরে ক্যাপিটাল A31, ঠিক আছে? এগুলো আমি একটু বের করে নিচ্ছি। এটা আগে মাইনাস দিয়ে নিব, তাহলে 1 নম্বর সারি বাদ 2 নম্বর কলাম বাদ, 1 নম্বর সারি বাদ 2 নম্বর কলাম বাদ, তাহলে 0 কে 0 মাইনাস 4 8 32 ইকুয়াল টু প্লাস 32। A12 এর গেল, A13 তে আগে প্লাস চিহ্ন, তোমরা জানো মাইনাস 1 টু দি পাওয়ার আর প্লাস সি, এটা চিহ্ন নির্দেশ করে। তাহলে 1 নম্বর সারি বাদ 3 নম্বর কলাম বাদ, 1 নম্বর সারি বাদ 3 নম্বর কলাম বাদ, 4 4 16 মাইনাস 0 ইকুয়াল টু 16। দিস ইকুয়াল টু, এটার ক্ষেত্রে হবে মাইনাস, কারণ এই দুটার যোগফল বিজোড়, বিজোড় হলে মাইনাস হয়। তাহলে 2 নম্বর সারি বাদ 1 নম্বর কলাম বাদ, 2 নম্বর সারি বাদ 1 নম্বর কলাম বাদ, 18 64 মাইনাস 0, তাহলে 64 মাইনাস 0 ইকুয়াল টু মাইনাস 64।
এবারে 2 2 মানে প্লাস 2 নম্বর সারি বাদ 2 নম্বর কলাম বাদ 2 নম্বর সারি বাদ 2 নম্বর কলাম বাদ 4 8 32 মাইনাস 4 8 32, তাহলে 32 মাইনাস 32 ইকুয়াল টু 0। ঠিক আছে তো? আচ্ছা, এবারে এটা বাদ 2 নম্বর সারি বাদ 3 নম্বর কলাম বাদ, তাহলে এটা ইকুয়াল টু মাইনাস এটা বাদ 0 মাইনাস 64, 0 মাইনাস 64 ইকুয়াল টু প্লাস 64, এটাতে প্লাস, ওকে, প্লাস দেওয়ার পরে 3 নম্বর সারি বাদ, এটা তো করেছি তাই না? এবার 3 নম্বর সারি বাদ 1 নম্বর কলাম বাদ, 3 নম্বর সারি বাদ 1 নম্বর কলাম বাদ, তাহলে 4 8 32 মাইনাস 16, তাহলে 32 মাইনাস 16 ইকুয়াল টু 16। তাহলে কি বাড়ালো? এ 3 1 পর্যন্ত হয়ে গেছে তাই না? আর কয়টা? আর মাত্র 2টা। একবারে আমরা বের করি, এগুলো তোমরা লিখে নাও। হ্যাঁ, একটু মিশাই দিলাম, দেখো এখানে একটু বের করে দিচ্ছি তোমাদেরকে। A32 ক্যাপিটাল A32 মানে ওগুলো কিন্তু লিখে নিবা আগে। A32 হবে অবশ্যই মাইনাস 3 নম্বর সারি বাদ 2 নম্বর কলাম বাদ, 3 নম্বর সারি বাদ 2 নম্বর কলাম বাদ, 4 4 16 মাইনাস 0 ইকুয়াল টু মাইনাস 16। এবার A33 মানে হচ্ছে প্লাস 3 নম্বর সারি বাদ 3 নম্বর কলাম বাদ, তাহলে 16 মাইনাস 0 ইকুয়াল টু 16। বাস, প্রত্যেকটা সহগুণক বের করেছি। তোমাদেরকে কিন্তু এইভাবে বলা আছে যে আগে তোমাদের সহগুণক নির্ণয় করতে হবে। ডিটারমিনেন্ট অফ এ তো নির্ণয় করেছো, এবারে সহগুণক বের করে ফেললাম। এইবারে আসো সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। সহগুণক বের করার পরে তোমাকে এ ইনভার্স নির্ণয় করতে গেলে তোমাকে কি করতে হয় তোমরা তো জানো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স লাগে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে সহগুণক ম্যাট্রিক্স লাগে, সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স লাগে। তাহলে অতএব এগুলো একটু মিশাই দিই। তাহলে মোস্তাক এবার আমরা সহগুণক ম্যাট্রিক্স লিখব। তাহলে অতএব এর সহগুণক ম্যাট্রিক্স, এর সহগুণক ম্যাট্রিক্স, এর সহগুণক ম্যাট্রিক্স সি অফ এ, এটা মানে কোফ্যাক্টর অফ এ ইকুয়াল টু, অর্থাৎ এই ভুক্তিগুলোর জায়গায় এদের সহগুণকগুলো লিখব। রাইট? সহগুণকগুলো কি কি আছে? কথা ভুল আছে নাকি? কোনটা? A13 A13 কই? A13 সারি বাদ কলাম বাদ। ও আচ্ছা, 1 নম্বর সারি বাদ 3 নম্বর কলাম বাদ, তাই তো? 1 নম্বর সারি বাদ 3 নম্বর কলাম বাদ, 0 মাইনাস 32। ছি 1 নম্বর সারি বাদ এটা বাদ দিয়েছিলাম, এটা বাদ এটা বাদ, এটার ক্ষেত্রে ঠিক আছে তাই না? ও আচ্ছা, A13। আর কোন জায়গায় ভুল আছে নাকি মোস্তাক? বলা দিচ্ছি আর কোনটা? দেখো তো, আর কোনো ভুল থাকলে বলো বাবা। এইভাবে তো ভুল হয়। 1 নম্বর সারি বাদ 3 নম্বর কলাম বাদ, 0 কে 0 মাইনাস 4 8 32, তাই তো? তাহলে মাইনাস 32। আর কোনটা ভুল আছে নাকি? দেখো তোমার কি বলছে? আর আছে? এ বাবা ঠিক আছে, দেখো তো আর কোন জায়গায় ভুল আছে? মানুষ মাত্রই ভুলশীল, বয়সের দোষ। কি ক্লিয়ার? তাহলে কোফ্যাক্টর অফ এ 4 এর জায়গায় A11 বসাবো, অর্থাৎ 32 মাইনাস 32 মাইনাস 32, তারপরে A21 মাইনাস 64, তারপরে কত মোস্তাক? মাইনাস 64 0 64, তারপরে আছে 16 মাইনাস 16 প্লাস 16। দেখো বাবা, কোফ্যাক্টর অফ এ পর্যন্ত ঠিক আছে কিনা? কি ক্লিয়ার? A12টা দেখেন, A12 ঠিক আছে। A12 1 নম্বর সারি বাদ 2 নম্বর কলাম বাদ, এটা বাদ 0 মাইনাস 32, ঠিক আছে? A12 ঠিক আছে। কি ক্লিয়ার? সব ঠিক আছে তাই না? ভেরি গুড। তাহলে কোফ্যাক্টর অফ এ হয়ে গেল। এবার আমরা কি লিখব? এইবারে আমরা লিখব যে অতএব অ্যাডজয়েন্ট অফ এ
অতএব অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু কোফ্যাক্টর অফ এ, এটা ট্রান্সপোজ। কোন একটা ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলা হয় প্রদত্ত ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সো দিস ইকুয়াল টু, তাহলে 32 32 মাইনাস 32 মাইনাস 64 0 64 16 মাইনাস 16 প্লাস 16, এটার ট্রান্সপোজ। দিস ইকুয়াল টু, তাহলে অতএব অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু, তাহলে এটা ট্রান্সপোজ করি, 32 32 মাইনাস 32 মাইনাস 64 0 64 16 মাইনাস 16 16। কি ক্লিয়ার? তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কমপ্লিট। কোন জায়গায় ভুল আছে মোস্তাক? বাচ্চা কাচ্চারা বলছে কি কোন জায়গায় ভুল নাই? এজন্য ম্যাট্রিক্স করতে চায় না, কোথাও না কোথাও ভুল হয়ে যায়, তাই তো? তাহলে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ বেরিয়ে গেল। অতএব এ ইনভার্স, অতএব এ ইনভার্স ইকুয়াল টু 1 বাই এর মান ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। দিস ইকুয়াল টু 1 বাই এর মান, 1 বাই এর মান কত পাইছিলাম মোস্তাক? 256 মনে হয়, 256 ইনটু অ্যাডজয়েন্ট অফ এ 32 মাইনাস 64 16 32 0 মাইনাস 16, ভুল থাকলে বলে বাবা, মাইনাস 32 64 16। বাস এতদূর পর্যন্ত লিখে রাখলেও হবে, অথবা 1 বাই 256 দ্বারা প্রত্যেকটাকে গুণ করো। তাহলে দিস ইকুয়াল টু 32 বাই 256, প্রত্যেকটার সাথে 1 বাই 256 গুণ হবে। হ্যাঁ এসছে? ও আটকে গেছিল গো। দেখো আটকে গেছিল, আবার চলে এসছে, চলে এসছে। মাইনাস 64 ডিভাইডেড বাই 256, 16 ডিভাইডেড বাই 256, 32 বাই 256, এভাবে লিখে লিখে করতে হবে জান। এখানে 0ই হবে, মাইনাস 16 ডিভাইডেড বাই 256, এখানে আবার মাইনাস 32 ডিভাইডেড বাই 256, 64 বাই 256, আর এখানে 16 ডিভাইডেড বাই 256। এখনো খেলা শেষ হয়নি তো। দিস ইকুয়াল টু, কাটাকাটি করলে 1/8, 1/8 মাইনাস 1/4 নাকি? এখানে আবার 1/16, এখানে 1/8, এখানে তো 0, মাইনাস 1/16, এখানে মাইনাস 1/8, এখানে 1/4, এখানে 1/16। দেখো তো বাবা এটুকু ক্লিয়ার কিনা? বলো তো কোন জায়গায় কি ভুল আছে? শ্রমিকের বেতন 15,000 12,000 আসছে, বলো এইটুকুতে কি কোনো ভুল আছে? পূর্ণিমা কোথাও কি ভুল আছে বাবা? দেখো তো এ ইনভার্স পর্যন্ত ক্লিয়ার, এ ইনভার্স পর্যন্ত ক্লিয়ার। এবারে আসো, সি ম্যাট্রিক্স যখন নির্ণয় করবা, বিভিন্ন জন বিভিন্ন ভাবে নির্ণয় করেছে, বাট আমাদেরকে যেটা জানতে হবে বাঁচতে হলে এইভাবে সি ম্যাট্রিক্স নির্ণয়, সি নির্ণয় যখন করব তখন কয়েকটা কথা লিখতে হবে। এই ইনভার্স তো আমাদের জানা আছে, এভাবে লিখবা। আমরা জানি, আমরা সবাই জানি, আমার হাতের লেখা দেখো,
এ ইন্টু এ ইনভার্স, কোন ম্যাট্রিক্সকে সেই ম্যাট্রিক্সের ইনভার্স দ্বারা গুণ করলে, অথবা কোন একটা ম্যাট্রিক্সের ইনভার্সকে সেই ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে আই ম্যাট্রিক্স ফিরে পাওয়া যায়, অর্থাৎ অভেদক ম্যাট্রিক্স হয়। এটাই বিপরীত ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য, এটা একটা অনুসিদ্ধান্ত, এটা একটা স্বতঃসিদ্ধ যে কোন ম্যাট্রিক্সকে তার বিপরীত ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে আই ম্যাট্রিক্স পাওয়া যায় মোস্তাক। ঠিক আছে, এখন ভাইজান ইউ হ্যাভ টু জানতে হবে যে এখন দেওয়া আছে প্রশ্নে, এইভাবে তোমাকে ব্যাখ্যা দিতে হবে, দেওয়া আছে, নইলে কিন্তু মার্ক কাটবো আমি উজ্জ্বল যদি খাতা দেখে। এসি ইকুয়াল টু সিএ ইকুয়াল টু I3, এটা দেওয়া আছে, এটা প্রশ্নে দেওয়া আছে। সিএ ইকুয়াল টু এসি ইকুয়াল টু সিএ ইকুয়াল টু I3। অতএব আমরা বলতে পারি এসি ইকুয়াল টু I3, এটাও বলতে পারি, আবার সিএ ইকুয়াল টু I3 এটাও বলতে পারি, রাইট। আই মানে আইডেন্টিটি, এখানে আমি যেহেতু এই ম্যাট্রিক্সটা কত বাই কত অর্ডার এটা দিইনি, এই জন্য শুধু আই লিখেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এখন তোমাকে বলি যে তোমাকে সি ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, তাহলে অতএব এসি ইকুয়াল টু এ ইন্টু এ ইনভার্স লেখা যাবে কিনা মোস্তাক বলো? এ ইন্টু এ ইনভার্স মানে তো আই, এ ইন্টু এ ইনভার্স মানে আই, অথবা এ ইনভার্স ইন্টু এ ইকুয়াল টু আই। এমন কমে লিখবা যেমন এখানে এ এর পরে সি, এখানে যেন এ এর পরে ইনভার্স হয়, রাইট। অর্থাৎ এ আর এ কিন্তু আমি উভয় পক্ষ থেকে নাই করে দেব, আসলে ম্যাট্রিক্সের সমতা করব এখানে আমি, রাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানেও তাই যে অতএব সি এ ইকুয়াল টু I3 কে আমরা লিখবো এ ইনভার্স ইনটু এ, ঠিক না? এটাও তো আই। তাহলে অতএব আমি সর্বসাকল্যে বলতে পারি যে ম্যাট্রিক্সের সমতা অনুসারে বা সমতা করে পাই, সমতা সমীকৃত করে পাই, যেটাই বলো তুমি একবারে লিখতে পারো তুমি। অতএব সি ইকুয়াল টু এ ইনভার্স, সি ইকুয়াল টু এ ইনভার্স। তাহলে এখন আমাদেরকে বলো, তাহলে এ ইনভার্সের মান আমরা পাইছিলাম কিনা? তাহলে হয়ে গেল দিস ইকুয়াল টু এ ইনভার্স ইকুয়াল টু আমাদের জানা আছে 1/8 1/8 মাইনাস 1/8 1/8 1/8 মাইনাস 1/8। তারপরেরটাতে ছিল আমাদের মাইনাস 1/4 0 1/4 মাইনাস 1/4 0 1/4। তারপরটাতে কি ছিল 1/16 1/16 মাইনাস 1/16 1/16। এটাই অ্যান্সার। কি ক্লিয়ার? কি ক্লিয়ার কিনা বাবা বলো? এটুকু কি ক্লিয়ার? উদ্ভাস 7:30 PM জুমে ফিজিক্স সলভ দিবে, বাহ। বলো ক্লিয়ার কিনা? সি ম্যাট্রিক্স আমাদের বেড়ে গেছে, 4 পাওয়ার মতো যোগ্যতা রাখি। উজ্জ্বল ভাইয়ের বয়সের সাথে লেখার সৌন্দর্য বাড়তেছে, রহস্য কি? আমার লেখা তো আগে থেকেই সুন্দর ভাইজান। কি ক্লিয়ার? তার একবারে কমপ্লিটলি ফুল মার্ক পাওয়ার জন্য সবকিছু কমপ্লিট আমাদের। এবারে আসো নম্বর অ্যান্সার করার জন্য। ওকে, এবার নম্বর অ্যান্সার করার জন্য আমরা এখন যেটা করব সেটা এখন দেখো। ওই যে প্রথমে যেটা লিখে দিয়েছিলাম ওগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে একবারে প্রথমে, যে প্রত্যেক শ্রেণীর মানে শ্রেণী 1 এর প্রত্যেক শ্রমিকের মাসিক বেতন ইকুয়াল টু এক্স ধরা আছে, রাইট। তো আমি ওখানে স্যালারির যে মানে ম্যাট্রিক্সটা নিয়েছিলাম সেটাকে এক্স দিয়ে প্রকাশ করেছিলাম, রাইট। তাহলে আমাদের প্রশ্ন মতে আগে এই ম্যাট্রিক্সটা দিয়ে নিবা। এ ম্যাট্রিক্স ইকুয়াল টু 484 044 808। এটা ছিল এ ম্যাট্রিক্স, রাইট। আর তারপরে ওখানে লিখে নিবা ওই যে বাংলা ভাষা যেটা লিখেছিলাম
সেটা লিখে নিবা কিন্তু, ঠিক আছে না? 4840448008, ওকে। তারপরে লিখবা যে ওই যে প্রত্যেক শ্রেণীর ওই যে তোমাদেরকে বলা ছিল যে এখানে যে উৎপাদন বিপণন বিতরণ যে শাখাতেই কর্মরত থাকুক না কেন একই শ্রেণীভুক্ত শ্রমিকের মাসিক বেতন, তাহলে মাসিক বেতন নির্দেশক ম্যাট্রিক্স, মাসিক বেতন নির্দেশক ম্যাট্রিক্স, ওটা কিন্তু ভাষাটা প্রথমে যেটা লিখেছিলাম এটা লিখে নিবা, মাসিক বেতন নির্দেশক ম্যাট্রিক্স, হ্যাঁ এক্স লিখেছিলাম তাই না মোস্তাক? এটা লিখেছিলাম এক্স ওয়াই জেড। এবার আসো, তারপরে এখানে তোমার 9 নম্বর প্রশ্নে বলা আছে উৎপাদন বিপণন বিতরণ শাখার শ্রমিকদের মাসিক মোট বেতন, মোট বেতন এটা তো ইন্ডিভিজুয়াল, একজনের করে বেতন দেওয়া আছে এখানে, রাইট? এবারে লিখবা মাসিক মোট বেতন নির্দেশক, মাসিক, এটা তো প্রতিজনের তাই না, মাসিক মোট বেতন নির্দেশক ম্যাট্রিক্স এস দিলাম, এটা ইকুয়াল টু দেখো তোমার বলা আছে 1,96,000, 1,96,000, তারপরে আছে তোমার 88,000, তারপরে আছে তোমার 2 লাখ, এইটা হচ্ছে তোমার মোট বেতনের ম্যাট্রিক্স, ওকে। এর অর্থ কি জানো মোস্তাক? এর অর্থ হচ্ছে তোমার উৎপাদন শাখায় মাসিক মোট বেতন দিতে হয় 1,96,000 টাকা। তাহলে উৎপাদন শাখায় কে কে আছে? 4, 8, 4, তাহলে এইটা দিয়ে একে গুণ করার পরে তাহলে এই বেতনটা হতে হবে, মানে একজনের বেতন হচ্ছে তোমার উৎপাদন শাখায় গ্রেড 1 এর একজনের বেতন এক্স, তারপরে এখানে আবার একজনের বেতন ওয়াই, তারপরে গ্রেড 2 এর একজনের বেতন, আর গ্রেড 3 তে একজনের বেতন কত ধরেছিলাম? জেড। তাহলে অতএব আমরা লিখতে পারি যে এ এক্স ইকুয়াল টু এস, রাইট? এ এক্স ইকুয়াল টু এস। তাহলে এ মানে কি ম্যাট্রিক্স মোস্তাক? এ মানে হচ্ছে 4,840,4,808 আর এক্স ম্যাট্রিক্স অর্থাৎ মাসিক বেতন এক্স ওয়াই জেড, দিস ইকুয়াল টু টোটাল বেতন 1,96,000, তারপরে 88,000, তারপরে 2 লাখ। কি ক্লিয়ার? এবার আসো, এই দুটো ম্যাট্রিক্স তো গুণ বোঝাই, তাহলে গুণ করলে আমরা পাই, তাহলে অতএব এটা ধরো এটাকে গুণ, তাহলে গুণ করলে পাই 1 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে 4x প্লাস 8y প্লাস 4z, 1 নম্বর সারি দ্বারা গুণ কমপ্লিট। 2 নম্বর সারি দ্বারা গুণ করলে 0 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু ওয়াই প্লাস 4 ইন্টু জেড, তারপর এটা দ্বারা এটাকে গুণ করলে 8 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস 8 ইন্টু জেড, দিস ইকুয়াল টু 1,96,000, তারপরে 88,000, তারপরে 2 লাখ। এইবারে বলবা ম্যাট্রিক্সের সমতা অনুসারে পাই, ম্যাট্রিক্সের সমতা অনুসারে পাই, তোমাকে সমীকরণ তৈরি করতে হবে। অতএব ম্যাট্রিক্সের সমতা অনুসারে পাই, ম্যাট্রিক্সের সমতা অনুসারে পাই 4x প্লাস 8y প্লাস 4z, এটা ইকুয়াল টু 1,96,000, রাইট? তার মানে কি এটা গ্রেড 1 কে বেতন দেওয়া হয়েছে, গ্রেড 2 কে বেতন দেওয়া হয়েছে, গ্রেড 3 কে বেতন দেওয়া হয়েছে, রাইট? গ্রেড 1 এ ছিল মানে উৎপাদন শাখায় 4 জন, উৎপাদন শাখায় গ্রেড 2 এ ছিল 8 জন, উৎপাদন শাখায় গ্রেড 3 তে ছিল 4 জন। আবার আমরা দেখো উৎপাদন শাখায়
গ্রেড 1 এর বেতন ছিল এক্স, তার মানে 4 জনের বেতন 4x, এখানে 8 জনের বেতন 8y, 4 জনের বেতন 4z, মোট বেতন কত দিয়েছে? 1,96,000 এইভাবে দেওয়া আছে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে এবারে 0 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু ওয়াই প্লাস 4 ইন্টু জেড, এটা ইকাল টু 88,000। তারপরে এখানে 8x প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস 8 ইন্টু জেড, দিস ইকুয়াল টু 2 লাখ। এই তিনটা ইকুয়েশন আগে তোমাকে তৈরি করতে হবে, নাহলে কিন্তু মার্ক দিবে না। এখানে বলা আছে সমীকরণ জোট আকারে প্রকাশ করো। সমীকরণ জোট আকারে আমি প্রকাশ করেছি, এক্স ওয়াই জেড এর তিনটা সমীকরণ জোট, রাইট? এইবারে আসো, তোমাকে বলেছে এবার ডি ডিএক্স ডিওয়াই ডিজেড এগুলো নির্ণয় করতে হবে। ডি মানে হচ্ছে এই সমীকরণের যে আননোন প্যারামিটার গুলো আছে এক্স ওয়াই জেড, এদের সহগগুলো নিয়ে যে ম্যাট্রিক্স তৈরি হয় তার নির্ণায়ক মানকে বলা হয় ডি, ডিটারমিনেন্ট। অতএব ডি ইকুয়াল টু এই সহগগুলো নিয়ে 4 8 4 0 4 4 8 0 8, এইটা ইকুয়াল টু তোমরা করে নিও ইকুয়াল টু 256। এটা তো তোমাদের বের করাই আছে, এটা আমি করাবো না, রাইট? এবার dx, হোয়াট ইজ dx? dx এর পরিচয় হচ্ছে x এর সহগগুলোর জায়গায় এই ধ্রুবক পদগুলো লিখলে যে নির্ণায়ক পাওয়া যায় সেটা। তা অর্থাৎ এটা লিখবো না, শুধু এটার জায়গায় লিখবো আমরা হচ্ছে ওই ধ্রুবক পদগুলো। 1,96,000, তারপরে 88,000, তারপরে 2 লাখ, আর এগুলো ঠিক থাকবে 840,448। এটা বিস্তার করে কত আসে বাবা তোমরা একটু বলো তো, তোমরা তো অনেকে করেছো। এটার মান কত এসছে তোমাদের বলো তো বাবা, একটু তোমাদের মনে আছে কিনা? এটা হয়তো বা তোমরা করেছো, একটু বলো প্লিজ। এবার ডিওয়াই, ডিওয়াই মানে বুঝবো, বাদ বাকি সব ঠিক থাকবে, শুধু এটা চেঞ্জ হবে, ওয়াই এর সবগুলো চেঞ্জ হবে, সব ঠিক থাকবে। 408 কত লিখেছে মস্তা করা? 1,96,000, তারপরে 88,000, তারপরে 2 লাখ, তারপরে এখানে থাকবে 448, এটা চেঞ্জ হবে না। দিস ইকুয়াল টু এটা কত আসে বাবা একটু বলো তোমরা, dx এর মান কত আসে? তোমরা কেউ বের করে থাকলে বলো একটু প্লিজ। হ্যাঁ, না না, dx এর মান কত আছে? dx এর মান কত একটু বলো, আমি বলবো না কিন্তু। dz এর মান লিখবে এবার। dz মানে প্রথম দুইটা কলাম ঠিক থাকবে, অর্থাৎ 408 এটা ঠিক থাকবে, 840 ঠিক থাকবে, এখানে শুধু হবে 1,96,000, এখানে হবে 88,000, এখানে হবে 2 লাখ, সরি নির্ণায়ক চিহ্ন। দিস ইকুয়াল টু কত আসবে বলো, এটা কিন্তু বিস্তার করবা তোমরা। কত আসে বাবা একটু বলো না, তোমরা এত হিংসা কেন করো? কত আসে ভাইজান? আমরা যে শ্রমিকদের বেতন হিসাব করে দিচ্ছি, আমাদেরকে ট্রিট দিবেন না ওনারা। আমার ম্যাথটা করে দিস, আমি তোর বায়োলজি লিখে দিব, ম্যাথে অনেক লেখা। ডিএক্স কত আসছে? 38,40,000। ওকে, 38,40,000 ডিএক্স এটা এসছে। না না, ওটা ভুল, ডিএক্স হয়েছে। ডিএক্স আসবে 38,40,000, এটা ঠিক আছে। অনেকে ভুল হয়েছে, 38,40,000 ঠিক আছে। ডিওয়াই কত বাবা দেখো তো, ডিওয়াইটা লিখে দাও, ডিওয়াই তাড়াতাড়ি লিখো। ডিওয়াই কত? রে এতক্ষণে বলে বের করতে পারো না, কেমন কথা? আমি এতক্ষণ সলভ করে ফেলতাম। ডিএক্স এর 4 জনের 4টা অ্যান্সার, 30,72,000।
30,72,000 মেনে নিলাম, ভুল হলে কিন্তু আমার দোষ নাই। 30,72,000। আচ্ছা, এবার ডিজেড বলো, ডিজেড বলো, ডিজেড। হ্যাঁ, আজান দিচ্ছে, এখনই শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, ডিজেড বলো। 25,60,000, 25,60,000। ওয়াও, ভেরি গুড। তাহলে অতএব এক্স ইকুয়াল টু, তোমরা জানো যে এক্স ইকুয়াল টু ক্রেমারের নিয়ম অনুসারে ডিএক্স বাই ডি, এটা তোমরা জানো। সুতরাং ডিএক্স বাই ডি অর্থাৎ 38,40,000 ডিভাইডেড বাই 256 ভাগ করলে কত হয় মোস্তাক? আমি ভাগ করি। 38,40,000 ডিভাইডেড বাই 256, 15,000, তাহলে 15,000। y ইকুয়াল টু ডি ওয়াই বাই ডি, ডি ওয়াই এর মান কত? 30,72,000 ডিভাইডেড বাই 256, তাহলে 30,72, 3টা 0 ডিভাইডেড বাই 256, 12,000। ওয়াও। আর জেড ইকুয়াল টু হচ্ছে ডিজেড বাই ডি ইকুয়াল টু, আমি একবারে বলে দিতে পারি, এটার অ্যান্সার হবে 10,000। 10,000। অতএব আমরা বলতে পারি হোয়াট ইজ এক্স। এক্স কাকে বলেছিলাম? এক্স বলেছিলাম শ্রেণী 1-এর, অতএব লিখবা এইভাবে, অতএব শ্রেণী 1-এর প্রত্যেক শ্রমিকের মাসিক বেতন 15,000। শ্রেণী 1-এর, গ্রেড 1-এর, ঠিক আছে? গ্রেড 1-এর অর্থাৎ শ্রেণী 1-এর প্রত্যেক শ্রমিকের মাসিক বেতন 15,000। শ্রেণী 2-এর প্রত্যেক শ্রমিকের মাসিক বেতন 12,000। শ্রেণী 3-এর প্রত্যেক শ্রমিকের মাসিক বেতন 10,000। দিস ইজ দ্য এন্ড অফ অ্যাসাইনমেন্ট 1। কি ক্লিয়ার? বলো বাবা, তোমাদের অ্যান্সার হবে সর্বোচ্চ ভালো। ক্লিয়ার? তোমরা দেখো, তোমরা যে অ্যান্সারটা পাইলে একবার ডিটেল করে দিলাম কিন্তু। ওকে, আরে ভাই অ্যাসাইনমেন্ট হিসেবে দিচ্ছ তো, তোমাদেরকে তো আর ওইভাবে দিতে বলছি না। কি ক্লিয়ার? তোমরা যে অ্যান্সারটা লিখবা, এই যে যেভাবে আমরা লিখে লিখে ইয়া করলাম, যে ডিটেল কথাগুলো বললাম, কোনো জায়গায় কোনো অপূর্ণতা নাই, এবং তোমাদের অ্যান্সার হবে সর্বোচ্চ গ্রহণযোগ্য স্যারদের কাছে। ওকে, একজন বলছে পচা অ্যাসাইনমেন্ট, খাতার পেজ যাবে অনেক। ওকে, তাহলে খোদা হাফেজ, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।